আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রায়শই অভিযোগ থাকে যে আমি যা বলি তার কিছুই নেই, খাটে না। কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে পাকিস্তান দেখবেন ঠিক খেলতে আসছে। এখন দেখুন পিসিবির সঙ্গে এখন বৈঠক হচ্ছে আইসিসির। বৈঠকে যা বেরিয়েছে তাতে ওই 15 তারিখ যে ওয়ার্ল্ড কাপটার ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে কলম্বোতে, সে ম্যাচটা তারা খেলবে। কতগুলো শর্ত দিয়েছে। কি শর্ত জানেন? আপনাদের পাকিস্তান টাকা আছে না, টাকা টাকা। তো আপনাদের কাছে মুসলিম ব্রাদারহুড কোনো মিল করে না। ওরা মাল পেলে প্যালেস্টাইনের বুকেও গুলি চলে। জর্ডানে শুনেছিল না, ওরা মুসলিম উম্মার নেতা হতে চায়। ও আর তার কি মধ্যে লড়াই চলে। আমি বলেছিলাম আপনাদের পিঠে ছুরি মারেছে, সেটা প্রমাণ হবে। ওরা খেলবে। তখন আপনারা আমার কমেন্টে লিখেছিলেন আপনি শতভাগ ভুল করছেন, ওরা খেলবে না, আমাদের পাশে দাঁড়াবে। ওরা মুসলিম কান্ট্রি, আমাদের বড় ভাই। দেখুন আপনাদের বড় ভাইয়ের চরিত্র। এই যে টাইমস অফ ইন্ডিয়ার খবর, আপনাদের কাগজে যেমন প্রথম আলোতে এটা বেরিয়েছে একটা খবর কাছাকাছি। টাইমস অফ ইন্ডিয়ার খবরটাকে আমি বাংলা করে নিয়েছি। টি-20 বিশ্বকাপ আইসিসি পিসিবির আলোচনার পর ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নিন টাইমস অফ ইন্ডিয়ার খবর। তো খবরে কি লিখছে, এটা ফাইল পিকচারে জুড়ে দিয়েছে। নয়াদিল্লি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পিসিবি, এই আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি 15 নভেম্বর কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মধ্যে টি-20 বিশ্বকাপের ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছেছে বলে টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে। সম্ভাব্যভাবে ম্যাচটি সবুজ সংকেত পাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জানা গিয়েছে আইসিসির 2 প্রতিনিধি ইমরান খাজা এবং মুসাম্মির উসমান রবিবার সকালে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য লাহোরে পৌঁছেছেন। টাইমস অফ ইন্ডিয়া.com শনিবার জানিয়েছে যে 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের খেলা বয়কটের সিদ্ধান্ত নেওয়ার অবশেষে পিসিবি আইসিসির মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সেটা ফলপ্রসূ হওয়ার পথে। তার মানে এইটা এখন কনফার্ম যে খেলাটা 15 তারিখে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে কলম্বোতে। বাংলাদেশকে ল্যাং মারার পর নিজেদের জায়গা থেকে আউট, বাংলাদেশের সাথে একটা প্রতিদ্বন্দ্বী, তা বাংলাদেশকে ল্যাং মেরে আউট করে দিয়ে নিজেরা খেলতে চলেছে। ও শর্ত শুরু। এখন ফ্ল্যাশ দিচ্ছে টিভিতে এখন এনডিটিভি ফ্ল্যাশ দিচ্ছে। দেখে আমি খবরটা করতে বসলাম। সেটা হচ্ছে ওরা বলেছে আইসিসির প্রাইজ গাড়ি পাকিস্তানকে, যে যাকে দিয়ে যা দেওয়ার দরকার নেই, পাকিস্তানকে বেশি টাকা দিতে হবে আইসিসির প্রাইজ মানি। আর দ্বিতীয় হচ্ছে ভারত যেন বাংলাদেশের প্লেয়ার, ভারতের প্লেয়ার যেন পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করে। আরে ভাই, তুই তো খেলতে গেছিস, তুই কি হ্যান্ডশেক করার জন্য গিয়েছিস? কে হ্যান্ডশেক করলো, কে করলো না, কে করলো, কিছু পরে চলে গেল, না পরে চলে গেল, তোর কি যায় আসি? তুই তো ম্যাচ জিততে গেছিস। ম্যাচে ফোকাস কর না, ম্যাচে ফোকাস করে ম্যাচটাকে বের করে নিয়ে আয়। তা না, তুই খেলার মধ্যেও রাজনীতি, তার মধ্যেও আবার এই সমস্ত প্ল্যান্স প্রোগ্রাম। ভারতের সঙ্গে সমান ওই আপনাদের মতো সমান অধিকার চেয়ে বেড়াচ্ছে ভিক্ষা সর্বত্র। এদিকে অধিকারের বেলা সমান। ভারতের মতো চলতো অর্থনীতি হওয়ায় ভিক্ষা নাচে নিজেদের মতো করার চেষ্টা কর। ফালতু ফালতু বাংলাদেশটাকে নিয়ে বাংলাদেশটাকে বিপদে ফেলে আজ বাংলাদেশ ক্রিকেটটার হাল দেখুন কি অবস্থা করে দিয়েছে। ওখানে আবার বুলবুল গিয়েছিল যেটা বৈঠক করতে। আরে তোকে তো বাদ দিয়ে ভাই, ওখানে তো স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিয়েছে। এখন আর বৈঠক করে কি হবে? যখন বৈঠক করার ছিল তখন তো বৈঠক করেননি। তখন বৈঠকটা বন্ধ করে দিয়ে সরাসরি একেবারে সরকারকে জানিয়ে দিলেন যে আমরা এই আইসিসি ম্যাচ খেলবো না, বিশ্বকাপ খেলবো না। কি দরকার ছিল আগ বাড়িয়ে এই যে হাড়ি কাটে গড়াটা দেওয়ার? বড় ভাই বলেছে বলে ছোট ভাই গেছে। এখন বুঝুন, বড় ভাই চলে গেছে খেলতে, ছোট ভাইকে ল্যাং মেরে দিয়ে ছোট ভাই এমন ওই কালিদাস হয়ে গাছে উঠে বসে আছে, তলায় কুড়ে মেরে দিয়েছে। তারপরে হচ্ছে এই অবস্থা। পরের কথায় যত নাচবেন তত নিজেরা বিপদে পড়বেন।
ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিংবা তার অধীনস্থ শীর্ষ কর্তা ব্যক্তিদের অনেকেই কিংবা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অথবা বিদেশে টাকা পাচার করছেন, এরকম গুঞ্জন তো দীর্ঘদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এগুলো কতটা গুজব, কতটা সত্য জানি না। তবে বাস্তবতা হচ্ছে যে উপদেষ্টাদের কেউই এখনো পর্যন্ত তাদের সম্পদের হিসাব জমা দেয়নি। যেই সরকারের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি একেবারেই অন্তিম মুহূর্তে রয়েছে। বিদেশে কথিত বিপ্লবীদের অনেকে নাগরিকত্ব নিয়েছেন যাতে খুব সহজেই দেশ ছেড়ে যে কোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে, এমন কথাও অনেক আগে থেকেই ভেসে বেড়াচ্ছে। এবং কোনো কোনো উপদেষ্টার পরিবার এরই মধ্যে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, সে কথাও গত 2 দিন ধরে নানানভাবে ছড়াচ্ছে। এগুলো কতখানি সত্য আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে দায়িত্বে থাকা অবস্থায় উপদেষ্টাদের বা মন্ত্রী পদমর্যাদায় থাকা ব্যক্তিদের কেউ কেউ তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। সে কথা তো পররাষ্ট্র উপদেষ্টা নিজের মুখেই স্বীকার করেছেন। আসলে বিষয়গুলো কি? এবং যখন এই ধরনের গুঞ্জন নানানভাবে ডালপালা ছড়াচ্ছে, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সাবেক উপদেষ্টা, সাবেক সমন্বয়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে। নাহিদ ইসলাম নাকি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এবং এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন কিনা সোমবার ঢাকা 11 আসনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সর্বোচ্চ আদালতে একটি রিট করলেন নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এনে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে। এবং আবেদনে বলা হয়েছে যে নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল, অর্থাৎ গত বছরের 20 এপ্রিল, যখন কিনা তিনি উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এই দাবিটিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তখন কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দাবি করেছিল যে না, এটি একেবারে ভুয়া, এটা মিথ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে এসে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ যে সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হলেন, তিনি কি সেই ভুয়া জিনিসপত্র নিয়েই আদালতে শরণাপন্ন হয়েছেন? নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা তিনি ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন, তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি রিট করতে গেলেন? আমরা জানি না তার কাছে কি ধরনের প্রমাণপত্র রয়েছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রিটটি করা হয়েছে নাহিদ ইসলামের সম্পর্কে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো একবারে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এনসিপি বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যু ধামাচাপা দিতে জাতীয় পার্টিকে দিয়ে এই অভিযোগ তুলেছেন। জাতীয় পার্টির প্রার্থীকে দিয়ে এই অভিযোগ তোলার কি দরকার ছিল? তারা তো নিজেরাই তুলতে পারতো, উল্টো বিএনপিকে ব্লেম করার চেষ্টা। যাই হোক, সেটি অন্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এত দেশ থাকতে নাহিদ ইসলামদের মতন কেউ যদি সত্যি ডোমিনিকার নাগরিকত্ব নিয়ে থাকেন, কেন ডোমিনিকাতেই নিতে হলো? সুবিধাটা কি? এ বিষয়ে একটু বলি। ডোমিনিকা উত্তর আমেরিকার একটি দেশ এবং ক্যারিবিয়ান সাগরের লেসার অ্যান্টাইলস অঞ্চলে অবস্থিত। এর বিশেষত্ব হচ্ছে এই দেশের সরকারি কোষাগারে কেউ যদি $1,00,000 অনুদান দেয় অথবা রিয়েল এস্টেট ব্যবসায় যদি কেউ $2,00,000 বিনিয়োগ করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি ডোমিনিকার নাগরিকত্ব পেয়ে যান। এবং সুবিধা হচ্ছে এই নাগরিকত্ব অর্জনের জন্য কোনো প্রকার শিক্ষাগত বা পেশাগত যোগ্যতারও প্রয়োজন পড়ে না এবং আবেদনের 3 থেকে 6 মাসের মধ্যেই নাগরিকত্ব মিলে যায়। দেশের যে কোনো পরিস্থিতি, মানে বাংলাদেশে যারা এখানে নাগরিকত্বের জন্য আবেদন করেন এইসব ক্রাইটেরিয়া মেনটেন করে, তারা যে কোনো সংকটময় মুহূর্তে যারা দ্রুত দেশ ছাড়তে পারেন সেই উদ্দেশ্যে মূলত এখানে নাগরিকত্ব নিয়ে থাকেন অনেকে। এবং
আমরা জানি আরো কিছু দ্বীপ রাষ্ট্র রয়েছে যেখানকার সুযোগ সুবিধা এরকমই। আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেও কেউ কেউ এরকম দেশগুলো নাগরিকত্ব নিয়ে রেখেছিল। এখন বিষয় হচ্ছে যে যা কিছু শোনা যাচ্ছে, যা কিছু গুঞ্জন আকারে ছড়াচ্ছে, তার সবই কি মিথ্যা? যেটি বলছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে উপদেষ্টাদের অনেকেই, একজন দুজন নয়, অনেকেই তাদের লাল পাসপোর্ট যে জমা দিয়েছেন সেটিতে সন্দেহ এবং প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। দায়িত্বে থাকা অবস্থায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সমর্পণ করার ঘটনাকে বিরল হিসেবে উল্লেখ করছেন কূটনীতিবিদদের অনেকেই, এবং এ নিয়ে বিবিসিতে একটি বিস্তারিত প্রতিবেদন বেরিয়েছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যার নির্বাহী পরিচালক ডক্টর ইউনূস সরকারের খুবই ঘনিষ্ঠজন, তিনি একটি কমিশনের দায়িত্ব পালন করেছেন। দুর্নীতি দমন কমিশনের সংস্কারে তিনি যে প্রতিবেদন সেটি তার হাত দিয়ে দেওয়া। টিআইবি কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলন করলো এবং প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, এমনকি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া সত্ত্বেও সরকারের শেষ মুহূর্তে এসেও কোনো উপদেষ্টা তাদের সম্পদের হিসাব জমা দেয়নি। কেন জমা দেয়নি? লাল পাসপোর্ট জমা দিচ্ছেন, সম্পদের হিসাব জমা দিচ্ছেন না। লাল পাসপোর্ট জমা দেওয়ার অর্থ হচ্ছে সাধারণ পাসপোর্ট নিয়ে যাতে আগে ভাগে ভিসা করে রাখা যায়, খুব সহজেই দেশ ত্যাগ করা যায় যে কোনো মুহূর্তে। ব্যাখ্যা করলে তো এই কারণগুলোই বেরিয়ে আসে। তাহলে নাহিদ ইসলামরা ডোমিনিকাতে যদি কথা বলছে, নাগরিকত্ব নিয়েই থাকে, যেই অভিযোগটি উঠেছে সেগুলো কি একেবারেই অস্বাভাবিক কিছু? এবং ডক্টর ইফতিখারুজ্জামান যে সংবাদ সম্মেলনটি করেছিলেন উপদেষ্টাদের সম্পদ প্রকাশের বিষয়ে, তিনি কি বলেছিলেন? বর্তমান সরকারের সময়ও দেশে দুর্নীতি অব্যাহত রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা জানি না সামনের দিনগুলোতে আমরা কোন ধরনের চিত্র দেখতে পাবো, তবে এটুকু তোর চোখ বন্ধ করে একেবারে নিশ্চিত করে বলা যায়, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই সরকারের গত 18 মাসে কোনো অংশে তার দুর্নীতি কম হয়নি। বরং সরকারের শেষ সময়ে এসেও যে বড় বড় চুক্তি করা হচ্ছে, বড় বড় মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে একেবারে অন্তিম মুহূর্তেও, সেটি নিয়েও গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ক্রমাগতভাবে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে, সেই সবের পেছনে আসলে কি কারণ লুকিয়ে রয়েছে? 600 কোটি টাকা একাই পেতেন মিস্টার আশিক চৌধুরী, বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, যেটি একজন শ্রমিক নেতা অভিযোগ করেছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পারলে চট্টগ্রাম বন্দর যদি তুলে দেওয়া হতো, নিউ মেরিন কন্টেনার টার্মিনালটি যদি তুলে দেওয়া হতো। দেশের প্রধান বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা ইউনূস বহু বছর ধরে বলে আসছেন। 2024 সালের আগস্ট সন্ত্রাসের পর ক্ষমতা হাতে পেয়ে এই পুরনো পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেন তিনি, এবং তাতে সঙ্গী হিসাবে তিনি নিয়ে আসেন বিমান থেকে প্যারাসুট জাম্পিং করে খ্যাতি লাভ করা আশিক চৌধুরীকে। আর তার সঙ্গে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত যোগ দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে। শোনা যায় তার পুত্রের কোম্পানির মাধ্যমেই বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর হস্তান্তরের ডিল হয়, কমিশন বাণিজ্য শুরু হয় এবং বিরাট অঙ্কের অর্থ হস্তান্তর হয়। কিন্তু দেশের মানুষ এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের বিরোধিতার কারণে সরকারকে সরে আসতে হয় এই ইজারা চুক্তি থেকে। প্রশ্ন হলো, কত দামে কারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছিল? মানুষ বলছে 1000 কোটি টাকার কমিশন বাণিজ্য হয়েছিল এই ইজারা কাণ্ডে। বিদায় বেলা একটি অনির্বাচিত সরকারের এমন মরিয়া আচরণ যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। নির্বাচনের মাত্র 2-3 দিন বাকি, অথচ তড়িঘড়ি করে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেনার টার্মিনাল বা এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই পায়তারা কেবল সন্দেহজনক ছিল না, বরং ভয়াবহ এক লুটপাটের ইঙ্গিত দিচ্ছিল সবাই। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কোনো সাধারণ ইজারা চুক্তি ছিল না, এটি ছিল মূলত ক্ষমতার শেষ মুহূর্তে পকেট ভারী করার এক মহোৎসব। অভিযোগের তীর সরাসরি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের দিকে।
শ্রমিক নেতা হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য এবং সংবাদ সম্মেলনের তথ্য মতে মূল ডিপি ওয়ার্ল্ড এর বদলে ডিপি ওয়ার্ল্ড FZE নামের একটি ভুইফোঁড় অথবা অখ্যাত সিস্টার কনসার্নকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা চলছিল। বিশ্বজুড়ে যার কোনো পরিচিতি নেই সেই প্রতিষ্ঠানের হাতে জাতীয় স্বার্থ তুলে দেওয়ার পেছনে যে বড়সড় লেনদেন বা কমিশন বাণিজ্য হয়েছে তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। শ্রমিক নেতাদের দাবি অনুযায়ী এই পুরো প্রক্রিয়ার পেছনে 600 থেকে 1000 কোটির এক বিশাল কমিশনের লোভ কাজ করেছে, যা আশিক চৌধুরীর পকেটে যাওয়ার কথা, যা সাখাওয়াত এবং তার পুত্রের পেছনে কাজ করার কথা। এই সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এমন এক ব্যক্তি যিনি শেখ হাসিনার আমলে টকশো গরম করতেন নীতি কথা বলে, এমন নীতি কথা বলতেন, তিনি এমন চোর নিকলা। সবচেয়ে লোমহর্ষক এবং অমানবিক যে চিত্রটি আমরা পাই তা হলো বিডা অফিসে বন্দরের কর্মকর্তাদের জিম্মি করে রাখার ঘটনা। কল্পনা করতে পারেন? একটি স্বাধীন দেশের সরকারি কর্মকর্তাদের একটি কক্ষে আটকে রেখে মানসিক চাপ সৃষ্টি করে কান্নাকাটি করা অবস্থায় জোর করে চুক্তিপত্রে সই করানোর চেষ্টা হচ্ছে। বিভিন্ন বিভাগের চিফ এবং ডেপুটি চিফদের বাধ্য করা হয়েছে কলম ধরতে। এই জবরদস্তি প্রমাণ করে যে ডালের আগাগোড়ার পালা। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানের ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ। তিনি সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, নাকি তিনিও কমিশন পেয়েছেন? এমনকি যারা প্রস্তাবটি বোর্ডে পাশ করে সরকারের কাছে পাঠিয়েছেন তিনি কিসের বিনিময়ে? শ্রমিকরা যথার্থই বলেছেন, এমন লোক দায়িত্বে থাকলে শুধু বন্দর নয় পুরো দেশ বিক্রি হয়ে যাবে। শ্রমিকদের ধন্যবাদ দিতে হবে বাংলাদেশকে এই শ্রমিকদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। অন্যদিকে নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেনের ভূমিকা এবং তার পারিবারিক সংশ্লিষ্টতা এই কেলেঙ্কারিতে নতুন মাত্রা যোগ করেছে। তিনি সাংবাদিক সম্মেলন করে শ্রমিকদের আন্দোলনকে কতিপয় লোকের জিম্মি দশা বলে সরকার হার্ড লাইনে যাবে বলে হুমকি দিচ্ছিলেন। ওদিকে জুলকারনাইন সায়ের, যিনি আল জাজিরা খ্যাত সাংবাদিক, তিনি বলেছেন বিব্রতকর তথ্য। উপদেষ্টার পুত্র SM বা M সাফাক হোসেন কোন সরকারি পদে না থেকেও বন্দরের স্পর্শকাতর সব মিটিং এ উপস্থিত থাকছেন। শুধু তাই নয়, বন্দরের তহবিল থেকে তাকে 32,000 টাকার স্যুটের কাপড় উপহার দেওয়া হয়েছে। টাকার অঙ্কটা হয়তো এখানে মুখ্য নয়, কিন্তু এর পেছনে মানসিকতাটা ভয়াবহ। যে সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়ার বলি আউড়ে ক্ষমতায় বসেছে, তাদের উপদেষ্টার ছেলেকে কেন সরকারি টাকায় তোষামত করা হবে? জনগণ প্রশ্ন তুলছে, এই সক্ষতা উৎস কি, উদ্দেশ্য কি? পুত্রের কোম্পানির মাধ্যমেই কি তবে কথিত 1000 কোটি টাকার ডিলটি ফাইনাল করা হচ্ছিল? বাবার ক্ষমতার দাপটে ছেলে যখন ছড়ি ঘোড়ায় তখন প্রশাসনের মেরুদণ্ড ভেঙে পড়ে। তার প্রমাণ বন্দর চেয়ারম্যানের এই উপহার প্রদানের ঘটনা। শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে সরকার শেষ মুহূর্তে পিছু হটতে বাধ্য হয়। আর হঠাৎ করে আশিক চৌধুরী বলে চট্টগ্রামের বন্দরের নাকি অবস্থা খারাপ, বিদেশিরা এখানে বিনিয়োগ করতে আসবে না। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ যে প্রতিরোধ গড়ে তুলেছে তা কেবল তাদের চাকরির স্বার্থে নয়, বরং জাতীয় স্বার্থে। শ্রমিকরা যখন দেখলেন মূল কোম্পানির বদলে এক অখ্যাত কোম্পানিকে কাজ দেওয়া হচ্ছে এবং এর পেছনে বিশাল কমিশনের খেলা চলছে, তখন তারা রুখে দাঁড়িয়েছিলেন। আন্দোলনের মুখে উপদেষ্টা সাখাওয়াত হোসেন নিজেও একবার অবরুদ্ধ হয়েছেন, শুনেছেন গো ব্যাক স্লোগান। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন জনরোষ এবং বন্দরের অচলাবস্থা সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। রমজান মাস সন্নিকটে, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। এমন পরিস্থিতিতে বন্দর অচল হয়ে পড়লে তার দায়ভার সরাসরি সরকারের উপরে পড়বে। আমদানি রপ্তানি বাণিজ্যের স্থবিরতা এবং ব্যবসায়ী মহলের উদ্বেগের কারণে শেষমেশ বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীকে সংবাদ সম্মেলন করে বলতে হচ্ছে যে সময়ের অভাবে এই সরকারের আমলে চুক্তিটি হচ্ছে না। কি খারাপ কথা বলুন। আশিক চৌধুরীর এই সময়ের অভাব অজুহাতটি আসলে নিজের মুখ রক্ষা করার কৌশল, এই সেভ করা। তিনি দাবি করেছেন ডিপি ওয়ার্ল্ড চিঠি দিয়ে সময় চেয়েছে এবং আলোচনা ফলপ্রসূ, কিন্তু ভেতরের খবর হলো হাইকোর্টের রুল এবং শ্রমিকদের অনড় অবস্থানের কারণেই তারা পিছু হতে বাধ্য হয়েছেন। হাইকোর্ট যেখানে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রায় স্থগিত রেখেছিল, দরপত্র ছাড়া সরাসরি নিয়োগের বিষয়ে প্রশ্ন তুলেছিল, সেখানে নির্বাচনের 2 দিন আগে এমন চুক্তি স্বাক্ষর করা আইনিভাবে সিদ্ধ হতো না। তবুও তাদের এই চেষ্টা প্রমাণ করে আইন বা জনস্বার্থ নয়, 1000 কোটি টাকার কমিশন ছিল তাদের মূল লক্ষ্য। এদিকে পুলিশ প্রধানের পালানোর চেষ্টা, উপদেষ্টাদের পরিবারের বিদেশে পাড়ি জমানো, আর অন্যদিকে তড়িঘড়ি করে বন্দর ইজারার চেষ্টা, সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। ইউনূসের বিদায়ী সরকারের এই শেষ মুহূর্তে লুটপাটের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে সাধারণ শ্রমিক জনতা। তবে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে জাতীয় সম্পদকে ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন ডক্টর ইউনূস এবং তার সরকার। 1000 কোটি টাকার কমিশন বাণিজ্যের এই নীল নকশা
আপাতভাবে ভেস্তে গেলেও এর সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচিত হওয়া জরুরি। বন্দর আমাদের সার্বভৌমত্বের অংশ, কোনো কমিশন লোভী চক্রের ব্যক্তিগত সম্পত্তি নয়। জনগণ এবং শ্রমিকের এই সতর্ক অবস্থানই হয়তো শেষ পর্যন্ত দেশের সম্পদ রক্ষা করেছে। কিন্তু এই ঘৃণ্য চক্রান্তের ইতিহাস মানুষ মনে রাখবে বহুদিন। ইউনূসকে এভাবেই মানুষ মনে রাখবে। আল জাজিরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে না যে ইউনূসকে কিভাবে মানুষ মনে রাখবে? ইউনূসকে মানুষ চোর হিসেবে মনে রাখবে। এই সাখাওয়াতকে মানুষ চোর হিসেবে মনে রাখবে।